তিনবার আইপিএল এর ফাইনালে উঠে একবারও শিরোপা জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি এইবারের আইপিএল এর জন্য ঠিক কেমন টিম করেছে, তাদের ব্যাটিং শক্তি, বোলিং শক্তি, তাদের অলরাউন্ডারদের ভারসাম্য সবকিছু মিলিয়ে তারা এইবারে ঠিক কেমন টিম গড়েছে আলটিমেটলি এইবারে সিজনের জন্য, বা প্রতিপক্ষকে ওই টিমটা ঠিক কতটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত। চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওয়ে অ্যানালিসিস করা যাক। আরসিবি মানে বলতে গেলে গত বছরের টিমটার থেকে এই বছর তারা মানে প্রায় কিছুই ধরে রাখতে পারেনি। ওই যে তিনজন প্লেয়ারকে তারা রিটার্ন করেছিল, বিরাট কোহলি, ইয়শ দয়াল আর তাদের ক্যাপ্টেন রজত পাতিদার, এই তিনজন ছাড়া বাকি স্কোয়াডে আর কি যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা আর কি সবাই নতুন। তো ওই জায়গায় এক প্রকার নতুন করেই আরসিবিকে টিমটা গড়তে হয়েছে। তো যার ফলে দেখা গেছে টিমের মধ্যে অনেক অসঙ্গতি কিংবা ইমব্যালেন্সের জায়গা কিন্তু রয়ে গেছে। পেস বোলিং ইউনিটটা তাদের স্ট্রং বলতে হবে তুলনামূলক, কিন্তু ওই মানে ব্যাটিং ইউনিটটা যদি দিকে তাকাই তাহলে মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারটা, পার্টিকুলারলি লোয়ার মিডিল অর্ডারে কিন্তু যথেষ্ট আর কি অসঙ্গতি রয়েছে। ওই জায়গায় মানে প্রপার মানে পরীক্ষিত ক্রিকেটার মানে নেই বললেই চলে। যারা রয়েছে তারা মানে রিসেন্ট পাস্টে সেরকমভাবে ফর্মে নেই, কিংবা বলতে পারেন মানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যারা রয়েছেন তারা একেবারেই আনকরা, মানে একেবারেই আর কি বলতে গেলে সেভাবে পরীক্ষিত নন। তারা মূলত বলতে গেলে ওই টপ অর্ডারের উপরেই নির্ভরশীল। আর আবার টপ অর্ডারেও আর কি তাদের মানে ব্যাকআপ করার মতো যথেষ্ট ক্রিকেটার আমার কাছে অন্তত মনে হচ্ছে নেই বললেই চলে। তো এরা যদি কোনো কারণে অফ ফর্মে চলে যায় কিংবা ইনজুরির কবলে পড়ে তাহলে আরসিবিকে কিন্তু একটা বড়সড় ধাক্কা খেতেও হতে পারে। আর আমি বললাম ওই মানে পেস বোলিং ইউনিটটা স্ট্রং হলেও স্পিন বোলিং ডিপার্টমেন্টটা তাদের কিন্তু সেই উইকই থেকে গেছে। তো ওই জায়গায় আর কি মানে তাদের লিডিং স্পিন বোলার বলতে ক্রুনাল পান্ডিয়া আর সুয়াস শর্মা। ক্রুনাল পান্ডিয়া সাম্প্রতিক সময় একেবারেই আর কি ফর্মের ধারে কাছাই নেই, আর অপরদিকে সুয়াস শর্মা তো তিনি যথেষ্ট পরীক্ষিত নন। তো দুজনের কাছেই যথেষ্ট চ্যালেঞ্জ থাকবে এই আরসিবির মানে স্পিন বোলিং ডিপার্টমেন্টটাকে আর কি ঠিকঠাকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে চলা। তো এই জায়গায় তারা যদি এই চ্যালেঞ্জটা একেবারে সফলভাবে সামলে দিতে পারে এইবারে সিজনটার জন্য, তাহলে ডেফিনেটলি তারা কিন্তু অনেক বড় একটা পরীক্ষায় যে পাশ করে যাবে এরকমটা কিন্তু বলাই চলে। আর এদেরকে সাহায্য করার জন্য থাকবেন ওই জায়গায় লিয়াম লিভিংস্টোন আর জ্যাকব বেথেল। তো যাদের স্পিন বোলিংটা একেবারেই আর কি বলতে গেলে পার্ট টাইমার হিসেবে কাজ করে, কখনো সাফল্য আসে কখনো আসে না। তো এইবার আমরা যদি আরসিবির বেস্ট 11টার দিকে যদি তাকাই, মানে এইবারের আইপিএলের বেশিরভাগ ম্যাচে তারা কেমন একাদশ খেলাতে পারে, তো আমি একটা লিস্ট করে নিয়েছি, সেই অনুসারেই আপনাদেরকে বলছি। তো তাহলে ওপেন করবেন বিরাট কোহলি আর ফিল সল্ট। এই ওপেনিং স্লটটা নিয়ে আমার মনে হয় না প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ রয়েছে বলে। ফিল সল্ট শুধুমাত্র ওপেনিং ব্যাটার হিসেবেই খেলবেন না, আমার মনে হয় তাকে উইকেট রক্ষার কাজটাও করতে হতে পারে। আর বিরাট কোহলি তো ডেফিনেটলি ওপেন করেই আসছেন বিগত বেশ কয়েক বছর ধরেই আরসিবির হয়ে। তো বিরাট কোহলি, ফিল সল্ট এই দুজন যদি ভালো ফর্মে থাকেন তাহলে কিন্তু ওপেনিং জুটিতেই কিন্তু আরসিবি ম্যাচের রং আর কি বদলে দিতে পারে যে কোনো মুহূর্তে। নাম্বার 3-তে চলে আসবেন তাদের ক্যাপ্টেন রজত পাতিদার। তো রজত পাতিদারের রোলটা কিন্তু এই জায়গায় খুব ভাইটাল হতে চলেছে। অ্যাজ আ ক্যাপ্টেন তাকে এই জায়গায় আরও বেশি দায়িত্বশীল হয়ে খেলতে হবে। ইনিংস গড়ার কাজটা মূলত তাকেই করতে হবে, সেটা উইকেটের এক পাশ আগলে রেখে অ্যাঙ্করিং রোল প্লে করে হোক কিংবা আর কি ওই জায়গায় বিধ্বংসী মেজাজে চালিয়ে খেলেই হোক না কেন। নাম্বার 4-এ চলে আসবেন দেবদূত পার্টিকেল। দেবদূত পার্টিকেল জেনারেলি ওপেনার হিসেবে খেলেন, কিন্তু ফিল সল্টের জন্য এই জায়গায় তাকে আমার মনে হয় নাম্বার 4-এই খেলাবে আরসিবি টিম ম্যানেজমেন্ট। তো দেবদূত পার্টিকেলের মিডিল অর্ডারে খেলারও কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, আর তিনি কিন্তু মোটা দাগে সফলও বলা চলে। তো দেবদূত পার্টিকেল নাম্বার 4-এ নামলে তো ওই জায়গায় তার মানে দু রকমের রোলই প্লে করতে হতে পারে, অ্যাঙ্করিং রোল বা হোল্ডিং রোলটাও প্লে করতে হতে পারে, আবার মানে প্রয়োজন পড়লে চালিয়েও তাকে খেলতে হতে পারে। নাম্বার 5-এ চলে আসবেন লিয়াম লিভিংস্টোন। এই বিধ্বংসী ব্যাটারের আর কি মানে ফর্মটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে আরসিবির জন্য। তো তার ওই জায়গায় ব্যাটিংটা যেমন খুবই কার্যকরী, অপরদিকে বল হাতেও তিনি 2টা বা 3টা ওভার করে মানে যে কোনো সময় কিন্তু মানে বড় পার্টনারশিপও ব্রেক করতে পারেন, আবার গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে দলকে সাহায্য করতে পারেন। আর এছাড়া তার ব্যাটিংটাই মূলত আর কি বলতে গেলে মানে এই দলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যেটা আর কি শেষের দিকে গিয়ে আরসিবির রানটাকে আরও বেশ কিছুটা এগিয়ে দেবে, বা বলতে পারেন ওই রান তোলার গতিটাকে অ্যাক্সিলারেট করে দেবে লিভিংস্টোনের ব্যাটিংটা। আর এছাড়া নাম্বার 6-এ চলে আসবেন টিম ডেভিড। টিম ডেভিডকে আমার মনে হয় সম্ভবত খেলাবে। তো তিনি মানে ফর্মের ধারে কাছে নিয়ে আমি দেখতে পাচ্ছি লাস্ট 1 বা 2 বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেলেছিলেন, প্রায় বলতে গেলে সব ম্যাচেই খেলেছেন, কিন্তু মানে তার ব্যাট থেকে সেভাবে বড় রানের ইনিংস আমরা প্রায় দেখিনি বললেই চলে। ওই ছোট ছোট লিটিল ক্যামিও কিছু খেলেছিলেন, তাও সেটা আর কি দলের জন্য বেশিরভাগ সময় কার্যকরী হয়নি। তো আমার মনে হয় টিম ডেভিডকেই প্রথম দিকে বেশ কয়েকটা ম্যাচে আরসিবি টিম ম্যানেজমেন্ট চান্স দেবে। তো টিম ডেভিডের কাছে কিন্তু এই একাদশের জায়গা ধরে রাখাটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। তো তিনি যেটুকু আর কি সুযোগ পান না কেন পারফর্ম করে, তাকে ওই জায়গায় কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স করে এইবার দেখাতেই হবে একাদশে জায়গা ধরে রাখতে গেলে। নাম্বার 7-এ চলে আসবেন ক্রুনাল পান্ডিয়া। ওই যে বললাম স্পিন বোলিংয়ের আর কি দায়িত্ব থাকবেন এই ক্রুনাল পান্ডিয়া। তো ওই স্পিন ডিপার্টমেন্ট যেমন তাকে সামলাতে হবে, আবার অপরদিকে এই লোয়ার মিডিল অর্ডারে ফিনিশিংয়ের রোলটা কিন্তু এই ক্রুনাল পান্ডিয়াকেই আর কি করতে হতে পারে। তো সব কিছু মিলিয়ে ক্রুনাল পান্ডিয়া ব্যাট হাতে বা বল হাতে তিনি যদি ভালো পারফরমেন্স করে দিতে পারেন, যদিও তিনি রিসেন্ট পাস্টে ভালো ফর্মে নেই, তো যদি ব্যাট প্যাচ থেকে উঠে এইবারের আইপিএলে যদি নিজেকে অন্যভাবে চেনাতে পারেন, তাহলে ক্রুনাল পান্ডিয়া কিন্তু এই আরসিবির মানে লাইন আপে একজন কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বা এক্স ফ্যাক্টরও হয়ে উঠতে পারেন যে কোনো মুহূর্তে। আর নাম্বার 8-এ চলে আসবেন সুয়াস শর্মা।
ওই সুয়াস শর্মাও আর কি ক্রুনাল পান্ডিয়াকে এই লাইন আপে আর কি মানে স্পিন বোলিংয়ে সাহায্য করার জন্য থাকবেন। তো তার স্পিন বোলিংটা খুব একটা পরীক্ষিত না হলেও তিনি ওই কেকেআরের হয়ে 1 বা 2 মরশুম যখন খেলেছিলেন, যে কটা ম্যাচে আর কি পারফর্ম করার সুযোগ পেয়েছিলেন, মোটা দাগে তিনি কিন্তু খুব একটা যে খারাপ করেছিলেন তাও কিন্তু নয়। তো সুয়াস শর্মার কাছে ডেফিনেটলি চ্যালেঞ্জ থাকবে তিনি একাদশের সুযোগ পেলে সেটাকে আর কি দুহাত ভরে কাজে লাগানোর, টিমকে সাহায্য করা। আর এরপর চলে আসবেন ভুবনেশ্বর কুমার। তো ভুবনেশ্বর কুমারের রোলটাও কিন্তু যথেষ্ট ভাইটাল হতে চলেছে। তো ডেফিনেটলি তার ওই পেস বোলিংটা তো টিমের জন্য যথেষ্ট কার্যকরী। তিনি বোলিং ওপেন করেন, দুদিকে বল মুভ করাতে পারেন, ব্যাটারদের বিব্রত করতে পারেন। এছাড়া যদি প্রয়োজন পড়ে তিনি কিন্তু নিচের দিকে গিয়ে মানে ব্যাট হাতেও কার্যকরী কয়েকটা রান করে আর কি দলকে সাহায্য করতে পারেন। এরপর চলে আসবে জশ হ্যাজেলউড। তো জশ হ্যাজেলউডের এই লাইন আপে ইনক্লুশনটা আমার মনে হয় আর কি আরসিবি টিমের জন্য অনেক বড় একটা আশীর্বাদ। কারণ জশ হ্যাজেলউডের মতো বোলার যে কোনো ফরম্যাটে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তিনি কিন্তু মানিয়ে নিতে পারেন। আর বেস্ট আউটপুটটা কীভাবে ডেলিভার করতে হয় সেটা জশ হ্যাজেলউডের থেকে বেটার আমার মনে হয় এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের কোনো পেস বোলার জানে না। তো তিনি যেমন লাইন লেংথের দিক থেকে একদম অ্যাকিউরেসি মেনটেন করতে পারেন, তেমনি একই লেংথে মানে ওই পার্টিকুলারলি গুড লেংথ জোনে বল করে মানে একটা নির্দিষ্ট করিডোর মেনে বল করে ব্যাটারদেরকে কিন্তু বিব্রত করে দিতে পারেন। তো ওই জায়গায় উইকেট নেওয়ার কাজটাও মানে আর কি তার কাঁধেই থাকবে মূলত। তো জশ হ্যাজেলউড ডেফিনেটলি একাদশে থাকবেন। আর নাম্বার 11-এ চলে আসবেন ইয়শ দয়াল। ইয়শ দয়ালও কিন্তু এই মানে একাদশে থাকাটা কিন্তু খুব ভাইটাল। তো তার ওই জায়গায় আর কি মানে যেসব পেস বোলিংয়ের ভ্যারিয়েশনগুলো রয়েছে, স্লোয়ার বলুন, কাটার বলুন বা নাকেল বল বলুন বা আরও যেসব আর কি ভ্যারিয়েশন তার মানে ভান্ডারে রয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী হতে পারে। তো ইয়শ দয়ালের আর কি ওই পার্টিকুলারলি ডেথের দিকে তার ওই 2টা ওভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে আরসিবির জন্য। আর এছাড়া এই লাইন আপের ইম্প্যাক্ট সাব হিসেবে খেলবেন ওই জিতেশ শর্মা অথবা রাশিক দার সালাম। তো এটা আমাকে আর নতুন করে মনে হয় না বলতে লাগবে। আরসিবি যদি আর কি চেস করে তাহলে জিতেশ শর্মাকে ডেফিনেটলি তারা অ্যাড করে ব্যাটিং লাইন আপটাকে একটু বাড়িয়ে নিতে পারে, অথবা প্রথমে ব্যাটিং করা সত্ত্বেও যদি আরসিবির শুরুর দিকে ব্যাটিং বিপর্যয় হয়ে যায় তাহলেও তারা জিতেশ শর্মাকে অ্যাড করে ব্যাটিং লাইন আপে ব্যাটিং গভীরতাটা বাড়াতে পারে। আর যদি আরসিবি পরে বোলিং করে তাহলে রশিক দার সালামকে এই লাইন আপে খেলিয়ে তারা তাদের ওই বোলিং শক্তিটাকে তুলনামূলক কিছুটা বাড়িয়ে নিলেও নিতে পারে। তাহলে এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন বিরাট কোহলি, ফিল সল্ট। নাম্বার 3-তে রজত পাতিদার তাদের ক্যাপ্টেন। নাম্বার 4-এ দেবদূত পার্টিকল। নাম্বার 5-এ লিয়াম লিভিংস্টোন। নাম্বার 6-এ টিম ডেভিড। নাম্বার 7-এ ক্রুনাল পান্ডিয়া। নাম্বার 8-এ ওই সুয়াস শর্মা। নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার। নাম্বার 10-এ জশ হ্যাজেলউড। আর নাম্বার 11-এ ইয়শ দয়াল। আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় খেলতে পারেন জিতেশ শর্মা অথবা রাশিক দার সালাম। আমার মনে হয় এটাই আরসিবির এই সিজনের বেশিরভাগ ম্যাচের জন্য একবারে বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে। যদিও আমি এই একাদশটায় জ্যাকব বেথেলকে সুযোগ দিতে পারলাম না, তো তার মতো অলরাউন্ডারকে ওই জায়গায় আর কি ডাগ আউটে বসে থাকতে হচ্ছে, এটা মানে আমার ভেবে খুবই খারাপ লাগছে। কিন্তু তারপর আমার মনে হয় কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি ওই টিম কম্বিনেশনের কারণে জ্যাকব বেথেলও সুযোগ পাবেন। তো যদি তিনি ওই জায়গায় সুযোগ পেয়ে পারফর্ম করতে পারেন তাহলে তিনি কিন্তু একাদশে নিজের জায়গাটা কনফার্ম করে নিলেও নিতে পারেন। তো আমার দেওয়া আরসিবির এই একাদশের সাথে আপনারা কি একমত হবেন, নাকি আপনারা এই লাইন আপে বা এই একাদশে কোনো অদল বদল করতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।